ফ্রি স্কুল বিটির পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা দেখব বিষয় পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র এবং স্তর হচ্ছে এইচএসসি। অ্যাসাইনমেন্ট 3। দেখো তৃতীয় অধ্যায় থেকে বলা হয়েছে কি মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। দেখো অ্যাসাইনমেন্টে বলা হয়েছে কি আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক কিভাবে মূল্যবোধ ও নৈতিকতাকে প্রভাবিত করে বিশ্লেষণ করো। দেখো আমরা উত্তরে চলে যাই। আইন, স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক কিভাবে মূল্যবোধ ও নৈতিকতাকে প্রভাবিত করে তার বিশ্লেষণ। প্রথমে আসি আমরা মূল্যবোধ। যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি। মানুষের ব্যক্তিগত ও সমষ্টিগত আচার ব্যবহার ও কর্মকাণ্ড যে সকল নীতিমালার মাধ্যমে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাদের সমষ্টিকে সামাজিক মূল্যবোধ বলে। দেখো সমাজবিজ্ঞানী জেন লেনন এর মতে সামাজিক মূল্যবোধ বলতে কোন স্থান বা এলাকার ধর্মীয়, ঐতিহ্যপূর্ণ, অর্থনৈতিক, রাজনৈতিক বা জাতীয় গুণাবলীকে বোঝায় যা ওই স্থানের অধিকাংশ বা স্বল্প সংখ্যক লোক পালন করেন। তারপর আমরা আসি নৈতিকতা। নৈতিকতা ইংরেজি প্রতিশব্দ মোরালিটি। ইংরেজি মোরালিটি শব্দটি এসেছে ল্যাটিন মোরালিটাস থেকে, যার অর্থ সঠিক আচরণ বা চরিত্র। নৈতিকতা হলো মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে। নৈতিকতা বা ন্যায়বোধ মানসিক বিষয়, এটি হলো মানব মনের উচ্চ গুণাবলী। নৈতিকতা বা নীতিবোধ একান্তভাবে মানুষের হৃদয় মন থেকে উৎসারিত। নৈতিকতা বা নীতিবোধের বিকাশ ঘটে মানুষের ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত বোধ বা অনুভূতি থেকে। নৈতিকতার সঙ্গে তাই মূল্যবোধের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সমাজে কারো ক্ষতি না করা, কারো মনে কষ্ট না দেওয়া, কটূক্তি না করা ইত্যাদি হচ্ছে নৈতিকতা। জেনাথন হেইটের মতে ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে। তারপর আসি আমরা আইন। সাধারণ অর্থে নিয়ম কানুন বা বিধিবিধানকে আইন বলা হয়। ভিন্ন ভিন্ন ভাষায় আইনের ভিন্ন ভিন্ন অর্থ করা হয়েছে। ফার্সি ভাষায় আইন শব্দটির অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম। আইনের ইংরেজি প্রতিশব্দ ল। ল শব্দটির অর্থ স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। সমাজের আইন কানুন ও মানুষকে কিছু কিছু বিধিনিষেধ ও নিয়ম কানুন মেনে চলতে হয়। এসব বিধিনিষেধ বা নিয়ম কানুনকে আইন বলে। এরিস্টটলের ভাষায় যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। তারপর আসি আমরা আইনের উৎস। জন অস্টিনের মতে আইনের উৎস একটি এবং তা হচ্ছে সার্বভৌমের আদেশ। অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস হলো 6টি। দেখো অধ্যাপক হল্যান্ডের মতে আইনের যে 6টি উৎস আছে সেগুলো হলো: 1 হচ্ছে প্রথা, 2 হচ্ছে ধর্ম, 3 বিচারকের রায়, 3 হচ্ছে ন্যায় বিচার এবং 5 হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা, 6 হচ্ছে আইনসভা। ওপেনহাইম জনমতকেও আইনের উৎস বলে মনে করেছেন। তারপর আইনের উৎসসমূহ নিম্নে আলোচনা করা হলো। প্রথা। আইনের সবচেয়ে প্রাচীন উৎস হলো প্রথা। প্রাচীনকালে কোনো আইন না থাকায় প্রচলিত প্রথা, অভ্যাস ও রীতিনীতির সাহায্যে মানুষের আচরণ নিয়ন্ত্রিত হতো। এসব রীতিনীতি পরবর্তীতে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হয়ে আইনের মর্যাদা অর্জন করে। গ্রেট ব্রিটেনের সাধারণত আইন এরূপ প্রথাভিত্তিক। তারপর হচ্ছে ধর্ম। ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। প্রাচীন ও মধ্যযুগে ধর্মীয় বিশ্বাস মানুষের জীবনবোধের খুব গভীরে নিহিত থাকায় অনেক বিধিনিষেধ ধর্মকে কেন্দ্র করে গড়ে ওঠে। এ সমস্ত ধর্মীয় বিধিনিষেধ সমূহ রাষ্ট্রীয় সমর্থন লাভ করে পরে আইনে পরিণত হয়। বিচারকের সিদ্ধান্ত। বিচারকরা প্রচলিত আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করতে গিয়ে কখনো কখনো ব্যর্থ হন। তখন তারা নিজেদের প্রজ্ঞা, বিবেক ও অভিজ্ঞতা থেকে নতুন নতুন আইন সৃষ্টি করেন। তারপর হচ্ছে বিজ্ঞানসম্মত আলোচনা। প্রখ্যাত আইন বিশেষজ্ঞদের মূল্যবান এবং সারগর্ভ আলোচনা, বিশ্লেষণ এবং লিখিত গ্রন্থসমূহ আইনের উৎস হিসেবে কাজ করে। বিচারকরা যখন কোনো বিতর্কিত জটিল বিষয়ে আইনজ্ঞদের এসব মতামত গ্রহণ করেন তখন তা প্রচলিত আইনের অঙ্গীভূত হয়ে যায়। তারপর হচ্ছে ন্যায়বোধ। দেশে প্রচলিত আইন যখন যুগোপযোগী বিবেচিত হয় না
বিচারকরা তখন তাদের শুভবুদ্ধি, সচেতনতা, বিচার বুদ্ধিমাফিক সেই আইনের ব্যাখ্যা দিয়ে থাকেন কিংবা নতুন আইন তৈরি করেন। বিচারকের ন্যায়বোধ থেকে এভাবে অনেক নতুন আইন প্রণীত হয়েছে। তারপর আইন পরিষদ। আধুনিক রাষ্ট্রের আইনের এক বিরাট অংশ জুড়ে রয়েছে আইন পরিষদ কর্তৃক প্রণীত আইন। আইন পরিষদ শুধু নতুন আইন তৈরি করে না, পুরনো আইন সংশোধন করে তা যুগোপযোগী করে তোলে। তারপর হচ্ছে জনমত। ওপেনহাইম হল প্রমুখ মনীষী জনমতকে আইনের গুরুত্বপূর্ণ উৎস বলে উল্লেখ করেছেন। আইনসভা কর্তৃক প্রণীত আইন প্রকৃতপক্ষে জনমতের অভিব্যক্তি। জনগণের প্রতিনিধি হিসাবে নির্বাচিত আইনসভার সদস্যদের প্রধান দায়িত্ব হলো জনমতের যথার্থ প্রতিফলন। তারপর হচ্ছে সংবিধান। সংবিধান আইনের গুরুত্বপূর্ণ উৎস। সংবিধান সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা ও কাজের পরিধি সংক্রান্ত বিষয়াদি অন্তর্ভুক্ত থাকে। সংবিধানের নির্দেশিত পথ থেকে আইনসভা আইন তৈরি করে। তারপর হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে লিবার্টি। লিবার্টি শব্দটির ল্যাটিন শব্দ লিবার থেকে এসেছে, যার অর্থ ফ্রি বা স্বাধীন। সুতরাং শাব্দিক অর্থে মানুষের ইচ্ছা অনুযায়ী কিছু করা বা বলার ক্ষমতাকে স্বাধীনতা বলা হয়। সাধারণ ভাষায় স্বাধীনতা বলতে মানুষের ইচ্ছামতো কোনো কিছু করা বা না করার অধিকারকে বোঝায়। এই দৃষ্টিকোণ থেকে অধীনতামুক্ত অবস্থায় স্বাধীনতা। জন স্টুয়ার্ট মিল তার ইজি অন লিবার্টি গ্রন্থে বলেছেন, মানুষের মৌলিক শক্তির বলিষ্ঠ, অব্যাহত ও বিভিন্নমুখী প্রকাশই স্বাধীনতা। স্বাধীনতা অর্থ মানুষ কর্তৃক নিজস্ব উপায়ে কল্যাণ অনুধাবন করা। তিনি আরো বলেন, নিজের উপর, নিজের দেহ মনের উপর ব্যক্তি সার্বভৌম। তারপর তোমরা দেখবে স্বাধীনতার মূল বিষয়বস্তু। এক, ব্যক্তিগত স্বাধীনতা। যেসব সুযোগ সুবিধা ভোগ করে ব্যক্তি তার ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশ ঘটাতে পারে তাকে ব্যক্তিগত স্বাধীনতা বলে। যেমন ইচ্ছে মতো চলাফেরার অধিকার, ধর্ম পালনের অধিকার, সম্পত্তি ভোগের অধিকার প্রভৃতি। ২ নম্বর হচ্ছে প্রাকৃতিক স্বাধীনতা। রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে যে স্বাধীনতা উপভোগ করত তাকে প্রাকৃতিক স্বাধীনতা বলে। ৩ হচ্ছে আইনগত স্বাধীনতা। রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, সংরক্ষিত ও নিয়ন্ত্রিত স্বাধীনতাকে আইনগত স্বাধীনতা বলা হয়। স্বাধীনতা নির্দিষ্ট, সুস্পষ্ট এক আইন দ্বারা পরিচালিত। ৪ হচ্ছে সামাজিক স্বাধীনতা। সমাজে সভ্য সুন্দর জীবনযাপন করতে গেলে যে অনুকূল পরিবেশ ও স্বাচ্ছন্দ্য প্রয়োজন তাকে সামাজিক স্বাধীনতা বলে। যেমন চলাফেরার স্বাধীনতা, জীবনযাত্রার স্বাধীনতা ইত্যাদি। ৫, রাজনৈতিক স্বাধীনতা। ভোটদানের অধিকার, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার, নিরপেক্ষভাবে রাজনৈতিক মতামত প্রকাশের অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার ইত্যাদি হলো রাজনৈতিক স্বাধীনতা। ৬ হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। অর্থনৈতিক স্বাধীনতার অর্থ যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী জীবিকা নির্বাহের স্বাচ্ছন্দ্য ব্যবস্থা এবং দৈনন্দিন অভাব অনিশ্চয়তা থেকে মুক্তি। ৭ হচ্ছে জাতীয় স্বাধীনতা। বৈদেশিক শাসনের নাগপাশ থেকে মুক্তি লাভ করে যখন একটি জাতি পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করে তখন তাকে জাতীয় স্বাধীনতা বলে। তারপর হচ্ছে আমাদের সাম্য। সাধারণ অর্থে সাম্য বলতে বোঝায় সব মানুষ সমান। গণতান্ত্রিক ব্যবস্থায় নীতিগতভাবে স্বীকার করা হয় যে সকল মানুষই সমান, কিন্তু বাস্তবে শারীরিক ও মানসিক গঠন, ক্ষমতা ও যোগ্যতার পার্থক্যের কারণে মানুষে মানুষের পার্থক্য তৈরি হয়। একজন ডাক্তার এবং একজন কুলি সমাজের কাছ থেকে সমপরিমাণ মর্যাদা ও স্বীকৃতি দাবি করতে পারে না। তারপর আইনের স্বাধীনতা এবং সাম্যের সম্পর্ক। আইনের স্বাধীনতা এবং সাম্যের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। আইন স্বাধীনতাকে সহজলভ্য করে তোলে। আইনের নিয়ন্ত্রণ ছাড়া যথাযথভাবে স্বাধীনতা ভোগ করা যায় না। আইনের কর্তৃত্ব আছে বলেই ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের অনুকূল পরিবেশ গড়ে ওঠে। আইনের অবর্তমানে স্বাধীনতা স্বেচ্ছাচারিতায় পরিণত হয়। আইন শাসক গোষ্ঠীকে স্বেচ্ছাচারিতার হাত থেকে জনগণকে রক্ষা করে। স্বাধীনতাকে রক্ষা করা এবং সকলের নিকট উপভোগ্য করে তোলাই আইনের প্রধান লক্ষ্য। দেখো, আইন সাম্যকে অর্থবহ করে তোলে। রাষ্ট্র আইন প্রয়োগ করে অসাম্যকে দূর করতে পারে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দূর করতে যুগে যুগে অনেক আইন সহায়তা করেছে। সাম্য ও স্বাধীনতার সম্পর্ক অত্যন্ত নিবিড়।
সাম্য নিশ্চিত করার জন্য স্বাধীনতার প্রয়োজন। স্বাধীনতার শর্ত পূরণ না হলে সাম্য প্রতিষ্ঠিত হয় না। আবার স্বাধীনতাকে ভোগ করতে চাইলে সাম্য প্রতিষ্ঠিত করতে হবে। সাম্য ও স্বাধীনতা একই সাথে বিরাজ না করলে গণতান্ত্রিক অধিকার ভোগ করা সম্ভব হয় না। সুতরাং বলা যায় আইন স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক অত্যন্ত গভীর। আইন স্বাধীনতা ও সাম্য একে অপরের পরিপূরক ও সহায়ক। আইন না থাকলে স্বাধীনতা ভোগ করা সম্ভব নয়, আবার স্বাধীনতাকে ভোগ করতে হলে সাম্য প্রতিষ্ঠা করতে হয়। সকল অ্যাসাইনমেন্টের শতভাগ সঠিক এবং নমুনা উত্তর পেতে আমাদের সাথে থাকো। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।